দিল্লিতে তেলাপোকাদের একদিন, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর এবার কি ভারত? দ্য এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। গতকাল শনিবার দিল্লির যন্তর মন্তরে একটা সমাবেশ হয়ে গেল। যন্তর মন্তরটা একটা সভাস্থল, এটা সংসদ ভবনের কাছেই, ওদের সংসদ ভবনের কাছে। এখানে যে সমাবেশ হলো সেটি ছিল ককরোচদের, অর্থাৎ আরশোলা বা তেলাপোকা যাই বলুন না কেন, তাদের সমাবেশটা। সত্যিকার অর্থে তারা সেই তেলাপোকা না, অর্থাৎ সত্যিকারের তেলাপোকা না, মানুষরূপী তেলাপোকা। সিজেপি অর্থাৎ যেটা ককরোচ জনতা পার্টি, এটিরই সমাবেশ। তো এই সিজেপি এটা কিন্তু ব্যঙ্গাত্মক একটা বিষয়, নামকরণটা হয়েছে বুঝতে পারছেন বিজেপির অনুকরণে। এটা এই যে সিজেপিটা হলো, এই সিজেপির প্রতিষ্ঠাতা হলেন অভিজিৎ দীপকে। তিনি বস্টন ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট। সে প্রসঙ্গে পরে আসছি। কিন্তু এই যে সিজেপি অর্থাৎ ককরোচ যে জনতা পার্টি, এই নামকরণটার পেছনে যে কারণটি ছিল সেটি হলো এখানে যে সূর্যকান্ত, যিনি চিফ জাস্টিস ইন্ডিয়ার, তিনি একটি কমেন্ট করেছিলেন। সেটা হলো যে যারা যে সমস্ত যুবক যুবতীদের, যুব সমাজকেই মিন করেছিলেন, যে যারা অলস এবং যাদের যারা বেকার, এরা তারা ককরোচের মতো পরজীবী, অন্যের ঘাড়ে বসে খায় ইত্যাদি। তো ন্যাচারালি যারা এটা জেনজিকে উদ্দেশ্য করে বলা, তো এরা তো এটাকে সহজভাবে নেয়। এবং আমরা এরপরেই দেখলাম ওই বোস্টনে যার কথা বললাম, অভিজিৎ দীপকে, তিনি একটা ওই ওয়েবসাইট খুলে বসলেন এবং সেখানে তিনি এই পার্টিটি অর্থাৎ সিজেপি এটা প্রতিষ্ঠা করলেন। এবং তার ফলোয়ার এখন আমরা যতটুকু জানি সেটা 2 মিলিয়নের উপরও। কিন্তু এই যে নামকরণ হয়েছে সেই চিফ জাস্টিসের মন্তব্যের প্রেক্ষিতেই, ঠিক আছে, কিন্তু আসলে এটার কারণটা একটা কেন এই মুভমেন্ট, এই আন্দোলনটি, এটির কারণ বেশ কিছু পুঞ্জীভূত কিছু বঞ্চনা, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, এই যারা যুব সমাজ তাদের প্রতি ভারতে অত্যাচার করা হয়েছে, এই সমস্ত কারণে কিন্তু এই আন্দোলনটার সূত্রপাত। এখানে আমরা জানি বিশেষ করে NEET অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই টেস্টটা যারা MBBS বা BDS অর্থাৎ মেডিকেল, ডেন্টাল যারা ভর্তি হবেন তাদের, তারপর নার্সিং যারা গ্র্যাজুয়েট হতে চান তাদেরকে অবশ্যই এই পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষাতে পাশ করতে হবে, নইলে তারা এটা হবেন না। তো এই পরীক্ষাটা হয়ে গেল কিছুদিন আগে, এবং দেখা গেল প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে। তো ন্যাচারালি যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষোভ তাদের মনে জন্মেছে। এই যে বিষয়টি, তাদের যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, প্রশ্নপত্র অর্থাৎ এই বিষয়ে এত নেগলিজেন্স, এইটার ছাত্ররা মেনে নিতে পারে নাই। এছাড়াও আমরা দেখেছি যে ওখানে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ তাদের যে পরীক্ষা প্রশ্নপত্র যেটা আছে, উত্তরপত্র, এটাকে ডিজিটালি মার্কিং করা হয়েছে, এবং সেখানে অনেক ভুল হয়েছে। অর্থাৎ যার বেশি মার্ক পাওয়ার কথা সে কম মার্ক পেয়েছে, ঠিক ওলটপালট উদ্ভট ব্যাপার হয়েছে। অনেক ছেলে মেয়ে তো এটা ন্যাচারালি তারা এটার বিপক্ষে তারা বিদ্রোহ করবে। এবং আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজন, অন্তত একজন তো আত্মহত্যা করেছে এই কারণে। রেজাল্ট এসে খারাপ, ভালো পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হয়েছে খারাপ। তো এই সমস্ত কারণে এই যে একটা ভেতরে জমে থাকা যে মানুষের রাগ, ক্রোধ, এইটারই কিন্তু বহিঃপ্রকাশ এই সিজেপি। তো গতকালকে যে সমাবেশটি ছিল সেখানে অনেকে মনে করেছিল যে হয়তো সমাবেশটা হবে না। কেউ বলছেন যারা বিজেপির সমর্থক, তারা বলছে এটা বললো যে বিরাট সমাবেশ হবে, দেখা গেল কিছু হয় না। সমাবেশ স্থল কিন্তু ভরে গেছিল, কিন্তু যেটা অনেকে মনে করেছিল যত লোক আসবে ততখানি হয়তো হয়নি, ততখানি হয়নি। এটা অনেকগুলো কারণ আছে।
তার বিশেষ কারণটি হলো যে এখানে সে পারমিশনে পায়নি ওই প্রথম দিকে মানে সমাবেশ করার, সেখানে পুলিশ থেকে পারমিশন নিতে হয়। তো সেটা যেদিন অর্থাৎ গতকাল যখন সমাবেশটা হয়েছে তার কিছু আগে এই অভিজিৎ দেবকে, তিনি অবশ্যই ইয়েতে আসেন আমেরিকা থেকে, বোস্টন থেকে চলে আসেন সোজা দিল্লিতে, এসে নেমেই চলে যান সেখানে সমাবেশের পারমিশন নেওয়ার জন্য। এবং তিনি একথা বলেছিলেন যে আমি যখন নামবো ইয়েতে এয়ারপোর্টে, কেউ যেন এখানে না আসে, এখানে ভিড় যেন না করে। এবং সবাইকে তিনি বলেছেন একটা বই হাতে এবং জাতীয় পতাকা হাতে তোমরা যাবে, অন্য কিছু নিয়ে না। তো এই জিনিসগুলো মানে কারণ আছে, কারণ তিনি চাননি যে কোনো রকম মানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটুক, এবং সেই সুযোগে এই মানে সরকার, বিজেপি সরকার আন্দোলনটাকে মানে নষ্ট করে দেয়। যাই হোক, তারপরেও যে সংখ্যাটি হয়েছে, এটা যারা নিরপেক্ষ মানে যারা মানুষ, যাদের কোনো স্টেক নেই কোনো দলের, তারা সবাই একমত। আমি বিভিন্ন পত্রিকাতে দেখলাম, তাদের মন্তব্য দেখলাম, তারা সবাই একমত যে অনেক লোক হয়েছে, কারণ এখানে তো সেরকম প্রচারণা করা হয়নি। আর হয়তো বললাম যে, এবং তাছাড়া আরও কিছু বিষয় ছিল, সেটা হলো যে এখানে তো অনেক ভয়ভীতি দেখানো হচ্ছিল। এবং আমরা জানি এর আগে যখন কৃষক সমাবেশ হয়েছিল, কৃষকদের যে বিদ্রোহ হয়েছিল, সেখানে কিন্তু অনেককে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে, কয়েকজনকে মেরে ফেলা হয়েছে এবং জেলে তোলা হয়েছে। তো এখন এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদেরকে। এই প্রেক্ষিতে আরও ব্যাপার আছে যে এখানে এও বলা হয়েছিল, যতটুকু আমরা শুনতে পেরেছি, সেটা হলো যে বিজেপির থেকে এবং সরকার তরফ থেকে বলা হয়েছে যে যারা অংশ নেবে তাদের নামটা আমরা লিখে রাখবো এবং আমরা দেখব তারা কি করে, বিশেষ করে ছাত্ররা কি করে কোথায় ভর্তি হতে পারে। এই তো এদের ক্যারিয়ারের প্রশ্ন ছিল। তার এত বাধা সত্ত্বেও যে লোক হয়েছিল, এবং সমাবেশস্থল কিন্তু পরিপূর্ণ, কোনো জায়গা ছিল না, মানে অসংখ্য লোক ভরে গিয়েছিল সেটা। এখন অনেকে বলে যে 2 মিলিয়ন যেটা আছে, 20 লক্ষ লোকের কথা বলছো তোমরা, এত তোমাদের ফলোয়ার, তো সে দেখলাম কোথায়। তো এইটা তো বললে হবে না, এবং এটা ইটস জাস্ট দ্য বিগিনিং, এটা তো শুরু। মনে রাখতে হবে যে এটাতে হয়তো আমরা দেখতে পাচ্ছি কিছু হয়নি, মনে করা হবে যে কিছু হয়নি, কিছু তো হলো না। তো হলো কি, তোমরা মনে বললা যে এরকম কিছু হবে, সরকারের তো কিছুটা চুলও তো তোমার নড়াতে পারলে না। তো আসলে তো এইভাবে আমরা দেখবো না। আমরা বাংলাদেশে কী দেখেছি 2018 সালে, সেই যে ছাত্রদের স্কুল কলেজের ছাত্রদের যে আন্দোলনটি ছিল, সেখানে আমরা দেখেছি যে নিরাপদ সড়কের ব্যাপারটা, 2 জন ছাত্র যে নিহত হলো, তাদেরকে অ্যাক্সিডেন্টালি যাতে মৃত্যু হলো বাসের কারণে। তারপরে আমরা তো দেখেছি উত্তাল একটা পরিবেশ, বেশ অনেক দিন, 1 সপ্তাহের মতো তো ছিলই সেখানে, মানে ছাত্ররা সব কন্ট্রোল করছিল ট্রাফিক সব কিছুকে, এবং সে স্তীমিত হয়ে গেল। কিন্তু সেখানে থেমে যায়নি তো সেই জিনিসটা, তারই তো সূত্র ধরেই পরবর্তীকালে এরাই, এই স্কুল ছাত্রছাত্রীরাই পরবর্তীকালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কিছু, তারপরে তো আমরা দেখলাম যে এই জুলাই বিপ্লব, জুলাই মুভমেন্টটা আমরা দেখলাম। সুতরাং এটাকে কমপ্লেসেন্ট হওয়ার বিষয় না। যারা মানে বিজেপি সরকারের পক্ষে কথা বলেন তাদেরকে আজ তক তো মানে ঢোল পিটিয়ে বলছে, দেখো 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 কী হলো, কিছুই হয়নি। এখন এই যে মানে এই যেটা হলো এই সমাবেশটি বা সিজেপি, তাদের সমর্থনে কিন্তু অনেকেই এগিয়ে এসছে। যেমন আমরা কংগ্রেসের কথা বলতে পারি। কংগ্রেসের রাহুল গান্ধী তো ওপেনলি সমর্থন জানিয়েছে। এছাড়া কিছু সেলিব্রিটিস আছেন, তারা করেছে, যেমন প্রকাশ রাজ, যে দক্ষিণের সিনেমার একদম শক্তিশালী অভিনেতা। এরপর আমরা জানি অনুরাগ কাশ্যপ, তারপর কঙ্কনা সেন, শর্মা, রিচা চাড্ডা, এরা সবাই ওপেনলি সমর্থন জানিয়েছে। এখন এই যে ইয়ে ছিল, মানে সমাবেশটি ছিল, এখানে কিছু দাবি ছিল। সেখানে প্রথম দাবিটি ছিল সেটি যে, এবং একমাত্র দাবি বলা যায় সেই সময় গতকালকে, সেটি হলো যে যিনি এডুকেশন মিনিস্টার তাকে পদত্যাগ করতে হবে। ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার, তাকে পদত্যাগ করতে হবে, এটা একটা আলটিমেটাম তারা দিয়ে দিয়েছে।
যারা সমাবেশ করেছে ককরোচ পার্টির। তো এখন এই এডুকেশনের উপরেই কিন্তু মানে এরা জোর দিয়েছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এটার একটা পলিটিক্যাল রূপ আছে। যেমন আমরা যদি মানে যদি ওয়াশিংটন পোস্টের কথা শুনি, ওয়াশিংটন পোস্ট যেটা লিখেছে, দ্য মুভমেন্টস টাং ইন চিক মেসেজিং ব্লেন্ডস সেলফ ডেপ্রিকেটিং হিউমার উইথ পলিটিক্যাল ক্রিটিসিজম। অর্থাৎ এই আন্দোলনের ব্যঙ্গাত্মক বার্তায় রসিকতার ছলে নিজেকে ছোট করে দেখানোর সঙ্গে রাজনৈতিক সমালোচনার সংমিশ্রণ ঘটেছে। সুতরাং এটা রাজনীতি আছে এখানে, রাজনীতি যে নেই তা না। এবং ভয় পেয়েছে, মানে মোদী সরকার ভয় পেয়েছে, বিজেপি রীতিমতো ভয় পেয়েছে। আমি বেশ কিছু মানে ভারতীয় মিডিয়ার কথা শুনছিলাম, তাদের প্রতিবেদন দেখছিলাম, শুনছিলাম। তো তারা যেভাবে কথা বলছে, তারা বলছে প্রিটি নার্ভাস তারা, যে এটা তো বলা যায় না কি হয়। কেন সবাই তো স্টাডি করেছে বাংলাদেশে, শ্রীলঙ্কায়, নেপালের যে সমস্ত ঘটেছে। তো সেখানে দেখা গেছে প্রথমে তো ঠিক ছোটোখাটো কিছু দিয়ে শুরু হয়, তারপরে তো বিশাল ব্যাপার। তো সেই জন্য এটাকে তারা ওই যেভাবে বলছে, মানে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য বলছে বটে, তবে এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। এখন এখানে অবশ্য আরও কেউ অনেকে ছিলেন যারা অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এখানে মানে এর সমর্থন দিয়েছে। একজন আছেন সোনাম ইউংচক বলে ভদ্রলোক, লাদাখ থেকে। তিনি কিন্তু একজন নামকরা অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, উংচক সোনাম। এছাড়া তো ওই যে ইয়ে আছে, ওর নাম ধ্রুবরাথি, সেও কিন্তু এদেরকে সাপোর্ট করেছে। আমরা জানি ওর নাম, মানে সে অনলাইন অ্যাক্টিভিস্ট। তো এখন এটা যে এখানেই শেষ তা না, এরা অনেক কিছুই করতে পারে, হয়তো হবে একদিন না একদিন কিছু একটা ঘটে যাবে। তো এখন আমি এটা শেষ করার আগে একটা জিনিস আমি বলতে চাই। আমি জানি না আমার দর্শক যারা, শ্রোতা যারা, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে কিনা। তেলাপোকার বিষয় তো আমি আমার একটা উপন্যাস লেখা, আমার লেখা উপন্যাসটি কৈশোর। এখন এটা আমি একটু বলে শোনাচ্ছি। সে কৈশোর মানে এটা হচ্ছে যে কাইজার থেকে দাঁড়িয়ে একটা অর্থাৎ সম্রাট আর কি, কৈশোর। এখন এটা প্রকাশকাল হলো ফাল্গুন 1403, ফেব্রুয়ারি 1997। আজকাল প্রকাশক নিখিল চন্দ্র পাল। আর ইনি প্রচ্ছদ লিখেছেন লিমি শারবিন মুস্তাফা। বর্ণবিন্যাস বিশ্ব সাহিত্য কেন্দ্র, কম্পিউটার বিভাগ, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মুদ্রণ বসুন্ধরা প্রেস অ্যান্ড পাবলিকেশনস, প্রাপ্তিস্থান মাওলা ব্রাদার্স, বাংলা বাজার, ঢাকা। এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আমার এখানে যিনি প্রোটাগনিস্ট, অর্থাৎ যিনি মুখ্য চরিত্র আর কি এই উপন্যাসের, তার নাম হলো ইফতেকার। তা আমি পড়ছি সামান্য একটু অংশ। ইফতেকার দ্রুত রান্নাঘরে চলে যায়। অনেক দিন পর এই এলাকায় এটা ওর প্রথম ভিজিট, তার উপর অসময়। স্বভাবতই এলাকার বাসিন্দারা বেশ থতমত খেয়ে যায়। একটা ছুঁচো ওর চপ্পলের সঙ্গে ধাক্কা খেয়ে বিকট চিৎকার করে এবং পরমুহূর্তেই এলাকা থেকে উধাও হয়ে যায়। এদিকে চুলোর একপাশে তেলাপোকাদের একটা ছোটোখাটো সম্মেলন চলছিল। সভাপতি সাহেব তার আসন ছেড়ে একটু আড়ালে চলে গিয়েছিলেন, সম্ভবত প্রকৃতির ডাকে। ফিরে এসে দেখেন পারিষদরা সব লাপাত্তা। কারণটা অবশ্য তার বুঝতে অসুবিধা হয় না, একেবারে সামনেই দাঁড়িয়ে আছে শত্রু। মুহূর্তে তিনি তার শুঙ্গ দুটো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসেন। এবার আক্রমণ করতে হবে, কিন্তু না, সভাপতি সাহেব আক্রমণ করছেন না, বরং সুরসুর করে পালিয়ে যাচ্ছেন। মানুষকে শুধু মানুষই পরাজিত করতে পারে, তিনি তো মাত্র তেলাপোকা। আমি এই প্রসঙ্গটি টানলাম এই জন্যে, যারা এই আন্দোলন করছে
আমি জানি না তারা এটাকে কীভাবে নেবেন। আমার একটা বার্তা ছিল তাদের প্রতি যে তেলাপোকা ঠিক আছে, কিন্তু এই যে মানুষরূপী যারা দানব আছে এদেরকে এদের সঙ্গে লড়তে গেলে মানুষরূপী মহামানব হতে হবে, শক্তিশালী মানুষ হতে হবে, তেলাপোকা দিয়ে হবে না। সুতরাং তেলাপোকা থাকবেই, তেলাপোকার জায়গায় থাকবে, ঠিক আছে, কিন্তু ওই তেলাপোকার ভাবটা নিয়ে সুরসুর করে পরে পালিয়ে যাব, তা দিয়ে কিন্তু কোনো এই আন্দোলন তার একটা সমাপ্তির দিকে যাবে না, অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। আবারও দেখা হবে।